আরও একটি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ WBSLSTর জন্য আলোচনা তোমাদের সামনে। আজকের আলোচনায় আমরা WBSLSTর সিলেবাসে যে গাইডেন্স কাউন্সেলিংয়ের ইউনিটটা রয়েছে সেই ইউনিটের প্রথম সাব ইউনিট থেকে যা যা প্রশ্ন হতে পারে সেই নিয়ে আলোচনা করব এবং খুব সুন্দর সুন্দর প্রশ্নকে আরও সুন্দর করে তুলেছে তাদের এক্সপ্লেনেশনগুলো, তাদের ব্যাখ্যাগুলো। তোমরা যখন এই পুরো ক্লাসটা করবে তোমরা বুঝতে পারবে যে তোমরা শুধুমাত্র এখানে যা প্রশ্ন আছে সেগুলোই ঠিক করবে না, পরীক্ষায় আসলে সেগুলো তো ঠিক করবেই, তার সাথে সাথে এই রিলেটেড যা প্রশ্ন আসবে তার সবকটাই ঠিক করতে পারবে যদি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। তার কারণ প্রত্যেকটা প্রশ্নের শেষে তার উত্তর এবং যেই উত্তরটা ঠিক হলো সেই উত্তরটা কেন ঠিক হলো এবং যেই উত্তরগুলো ভুল হয়েছে সেই উত্তরগুলো কেন ভুল হলো তার ডিটেল এক্সপ্লেনেশন রয়েছে। তাই স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো। আর যারা এই ক্লাসে বা এই আলোচনায় নতুন তাদের জন্য বলছি তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও, না হলে তোমরা পরের ক্লাস বা পরের আলোচনা দিলে তোমরা বুঝতে পারবে না, পরের আলোচনা আসলে তোমরা বুঝতে পারবে না, তোমাদের মিস হয়ে যাবে। আর তোমরা যদি সমস্ত আলোচনাগুলো দেখো বা সমস্ত আলোচনাগুলো ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু আশা করি তোমাদের WBSLSTর পরীক্ষায় অনেকাংশে হেল্প হবে এবং তোমরা অনেক বেশি স্কোর ক্যারি করতে পারবে। আর কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। তার সাথে সাথে তোমাদের আরও কী চাই, কী ধরনের প্রশ্ন চাই, কোন ইউনিট থেকে চাই, কোন সাব ইউনিট থেকে চাই, যা মনে হবে, কিছু জিজ্ঞাস্য থাকলে, কিছু না বুঝতে পারলে তাও কমেন্ট করে জানাও। আমি নিজে রিপ্লাই দেব, নিজে দেখব এবং তোমাদের এই ফিডব্যাক পরবর্তী ক্লাসের জন্য, আমার উৎসাহের জন্য, আমার প্রেরণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। আজকের প্রথম প্রশ্ন, নির্দেশনা বলতে কি বোঝায়? কেবল তথ্য প্রদান করা, ব্যক্তির সমস্যা সমাধান করে দেওয়া, ব্যক্তিকে নিজের সমস্যা সমাধানে সহায়তা করা, নির্দিষ্ট পথে পরিচালিত করা, কোনটা ঠিক? নির্দেশনা বলতে ঠিক কি বোঝায়? কোন অপশানটা খুব প্রমিনেন্ট মনে হচ্ছে, প্রাইমারি মনে হচ্ছে? দেখে নিই আমরা এর সঠিক উত্তর। এর সঠিক উত্তর হলো ব্যক্তিকে নিজের সমস্যা সমাধানে সহায়তা করা। কারণ নির্দেশনা তোমরা জানো শুধুমাত্র ব্যক্তির সমস্যা সমাধান করবে বা ব্যক্তিকে কতগুলো তথ্য পরিবেশন করবে বা ব্যক্তিকে পথ দেখাবে না, ব্যক্তির মধ্যে এমন এক ক্ষমতা তৈরি করবে যা তাকে তার নিজের যে সমস্যা সেটা সমাধান করতে সাহায্য করবে। কেন সঠিক হলো এই উত্তর? তার কারণ নির্দেশনা হলো একটি সহায়ক প্রক্রিয়া যার মূল উদ্দেশ্য হলো কোনো ব্যক্তিকে এমনভাবে সাহায্য করা যাতে সে তার নিজস্ব ক্ষমতা, আগ্রহ এবং সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হতে পারে এবং সে নিজেই তার জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এটি কখনোই সরাসরি সমস্যা সমাধান করে দেয় না, বরং ব্যক্তিকে স্বাবলম্বী করে তোলে। খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি এইভাবে এই এক্সপ্লেনেশনগুলোর থেকে ধারণাটা নিজের অন্তরে উপলব্ধি করতে পারো এবং পরিষ্কার ধারণা তৈরি করতে পারো তাহলে তোমাদের কোনো কোশ্চেনেই, কোনো প্রশ্নেই অসুবিধা হওয়ার কথা নয়। তোমরা একটু মন দিয়ে দেখো, এটাকে অ্যাভয়েড করবে না বা ভাববে না যে যেমন তেমন এই প্রশ্নগুলো আমি জানি, হতে পারে এই প্রশ্নের উত্তর তুমি জানো কিন্তু এই রিলেটেড যদি অন্য প্রশ্ন আসে তখন কি করে করবে? তার জন্যই এই ব্যাখ্যা, তার জন্যই এই এক্সপ্লেনেশন, যেটা ঠিক হলো কেন ঠিক হলো, যেটা ঠিক হলো না কেন ঠিক হলো না। যেমন এখানে কেবল তথ্য প্রদান করা, এটা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? এটি নির্দেশনার একটি অংশ হতে পারে কিন্তু এটি তার পূর্ণাঙ্গ সংজ্ঞা নয়। নির্দেশনা একটি ব্যাপক প্রক্রিয়া যা তথ্য প্রদানের পাশাপাশি আত্ম উপলব্ধি এবং সিদ্ধান্ত গ্রহণকেও অন্তর্ভুক্ত করে। তাই কেবল তথ্য প্রদান করা এটা নির্দেশনার উত্তর হতে পারে না। ব্যক্তির সমস্যা সমাধান করে দেয়, এটা কেন হলো না? এটি নির্দেশনার বিপরীত। নির্দেশনা ব্যক্তিকে স্বনির্ভর করে, তার উপর নির্ভর করে না। যদি পরামর্শদাতা সমস্যা সমাধান করে দেন তাহলে ব্যক্তি ভবিষ্যতে একই ধরনের সমস্যায় আবার পড়লে একা তা সমাধান করতে পারবে না, তার আবার পরামর্শদাতার প্রয়োজন হবে। তাই নির্দেশনা এমন কিছু করে ব্যক্তির নিজের ক্ষমতাকে জাগ্রত করে, ব্যক্তির নিজের উপলব্ধিকে জাগ্রত করে এবং ব্যক্তি নিজের সমস্যা যাতে সমাধান করতে পারে, সে যাতে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠতে পারে সেই চেষ্টা করে। তাই সেটাই নির্দেশনার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এবং সংজ্ঞাও বটে। নির্দিষ্ট পথে পরিচালিত করা, এটা কেন ঠিক হলো না? এটি একতরফা প্রক্রিয়া যেখানে ব্যক্তির নিজস্ব পছন্দ বা ক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয় না। নির্দেশনা ব্যক্তির পছন্দ, ক্ষমতাকে সম্মান জানিয়ে তাকে বিভিন্ন বিকল্প পথ সম্পর্কে অবহিত করে কিন্তু পথ বেছে নিতে জোর করে না।
এইখান থেকে তোমাদের নিজেদের লাইফেও পরিবর্তন আনতে পারবে। যে ব্যক্তির কাছে তুমি নির্দেশনা নিতে গেছো বা পরামর্শ নিতে গেছো, সেই ব্যক্তি যদি তার উপর ডিপেন্ডেন্ট করে দেয় তোমাদের, তাহলে ভাববে সে সঠিক নির্দেশক নয়। সেই ব্যক্তি বা সেই নির্দেশক বা সেই পরামর্শদাতা চাইবেন তোমার নিজের ক্ষমতা বিকশিত হোক, তুমি নিজেই নিজের সমস্যা সমাধান করতে শেখো, তবেই তুমি কিন্তু আত্মনির্ভর হতে পারবে, তুমি স্বাধীন হতে পারবে। আর তোমাদের কাছেও যদি কেউ নির্দেশনা চায়, তোমরাও কিন্তু একইভাবে সেই ব্যক্তির ক্ষমতা জাগ্রত করার দিকে মন দেবে। শুধুমাত্র সমস্যা সমাধান করে দিলে সেটা কিন্তু তোমার কাজ হবে না, সেটা কিন্তু প্রকৃত নির্দেশনা হবে না। দেখে নিই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হলো, পরামর্শ দান হলো একটি নির্দেশনার ড্যাশ অংশ। পরামর্শ দান হলো নির্দেশনার একটি ড্যাশ অংশ, বিস্তৃত অংশ, কেন্দ্রীয় অংশ, বাহ্যিক অংশ নাকি ঐচ্ছিক অংশ, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো কেন্দ্রীয় অংশ। পরামর্শ দান হলো নির্দেশনার একটি বিশেষায়িত এবং গভীর প্রক্রিয়া। নির্দেশনা একটি বৃহৎ ক্ষেত্র যার মধ্যে পরামর্শদান একটি মূল বা কেন্দ্রীয় ভূমিকা পালন করে। পরামর্শদানের মাধ্যমে সরাসরি এবং গভীরভাবে ব্যক্তির মানসিক, আবেগিক ও আচরণগত সমস্যা নিয়ে কাজ করা হয়। সুতরাং এটি নির্দেশনার একটি অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ অংশ। বিস্তৃত কেন হবে না? পরামর্শদান নির্দেশনার থেকে বিস্তৃত নয়, বরং এটি নির্দেশনার অধীনে থাকা একটি বিশেষায়িত শাখা। বাহ্যিক কেন হবে না? পরামর্শদান নির্দেশনার কোনো বাহ্যিক অংশ নয়, বরং এটি তার অভ্যন্তরীণ এবং মৌলিক উপাদান। ঐচ্ছিক কেন হবে না? যদিও সব ধরনের নির্দেশনায় পরামর্শদানের প্রয়োজন হয় না, তবে অনেক পরিস্থিতিতে এটি অপরিহার্য, তাই এটি সম্পূর্ণ ঐচ্ছিক বলা যায় না, বরং অনেক সময় বাধ্যতামূলকও হয়ে ওঠে। পরের প্রশ্ন, guidance is not giving directions. It is not the imposition of one person's point of view upon another person. উক্তিটি কার? Guidance is not giving direction. It is not the imposition of one person's point of view upon another person. যে গাইডেন্স শুধুমাত্র ডিরেক্ট করে দেওয়া নয়, পরিচালিত করা নয়, কিংবা গাইডেন্স শুধুমাত্র একজনের ভিউ পয়েন্ট, একজনের দৃষ্টিভঙ্গি অন্যের উপর চাপিয়ে দেওয়া নয়। এটা কে বলেছেন? ক্রো অ্যান্ড ক্রো, জেমস সিএইচ, রিঙ্কেল অ্যান্ড গিলক্রিস্ট, ইএফ লিন্ডকুইস্ট, কে বলেছেন? এই উক্তিটি কার? দেখে নিই সঠিক উত্তর কি। এই উক্তিটি হলো ক্রো অ্যান্ড ক্রো, বিখ্যাত শিক্ষাবিদ তিনি, যিনি এই উক্তিটি প্রদান করেছেন, ক্রো অ্যান্ড ক্রো। তিনি বলেছেন, নির্দেশনার একটি মৌলিক নীতি হলো গণতান্ত্রিক এবং সহযোগিতামূলক প্রক্রিয়া, যেখানে কোনো ব্যক্তির ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় না, এটি ব্যক্তির স্বায়ত্তশাসনকে গুরুত্ব দেয়। পরবর্তী প্রশ্ন হলো, নির্দেশনা হলো একটি ড্যাশ প্রক্রিয়া, স্বল্পমেয়াদী প্রক্রিয়া নাকি জীবনব্যাপী প্রক্রিয়া নাকি অনিয়মিত প্রক্রিয়া নাকি শিক্ষকের একতরফা প্রক্রিয়া, কোনটা ঠিক? স্বল্পমেয়াদী, জীবনব্যাপী, অনিয়মিত, শিক্ষকের একতরফা। খুবই সহজ, এটা তোমরা বুঝতে পারছো কোনটা ঠিক হবে। সঠিক উত্তর হলো জীবনব্যাপী প্রক্রিয়া। কারণ নির্দেশনা কোনো নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ নয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে বিভিন্ন পর্যায়ে নতুন নতুন সমস্যা ও চ্যালেঞ্জ আসে। নির্দেশনা এইসব চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য একটি নিরন্তর এবং জীবনব্যাপী প্রক্রিয়া হিসেবে কাজ করে। পরবর্তী প্রশ্ন, পরামর্শদানের মূল লক্ষ্য কি? ক্লায়েন্টের দ্রুত একটি সমাধান দেওয়া, ক্লায়েন্টের মধ্যে আত্মনির্ভরশীলতা তৈরি করা, ক্লায়েন্টের হয়ে সিদ্ধান্ত নেওয়া, ক্লায়েন্টের উপদেশ দেওয়া। একটু আগেই আমরা আলোচনা করলাম পরামর্শদানের মূল লক্ষ্য কি। পরামর্শদানের মূল লক্ষ্য হলো ক্লায়েন্টের মধ্যে আত্মনির্ভরশীলতা তৈরি করা, যেমনটা আমরা নির্দেশনার ক্ষেত্রেও দেখেছিলাম, তো সেই জন্যই এটা ঠিক। পরবর্তী প্রশ্ন, একজন শিক্ষার্থীকে তার আগ্রহ, প্রবণতা ও ক্ষমতা অনুযায়ী সঠিক পাঠ্যক্রম বা বিষয় নির্বাচনে সহায়তা করা কোন ধরনের নির্দেশনার অন্তর্ভুক্ত? একজন শিক্ষার্থীকে তার আগ্রহ, প্রবণতা ও ক্ষমতা অনুযায়ী সঠিক পাঠ্যক্রম বা বিষয় নির্বাচনে সহায়তা করা কোন ধরনের নির্দেশনার অন্তর্ভুক্ত? ব্যক্তিগত নির্দেশনা, বৃত্তিমূলক নির্দেশনা, শিক্ষাগত নির্দেশনা নাকি স্বাস্থ্য নির্দেশনা? সঠিক উত্তর হলো
শিক্ষাগত নির্দেশনা, কারণ প্রত্যেকটা বিষয় তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার সাথে সংযুক্ত, যেরকম সঠিক বিষয় নির্বাচন, পরীক্ষার প্রস্তুতি, অধ্যয়নের কৌশল, একাডেমিক ফলাফল উন্নতি করা, এই ধরনের বিষয়গুলো কিন্তু শিক্ষাগত সমস্যা। তাই এর সমাধান শিক্ষাগত নির্দেশনারই অংশ। ব্যক্তিগত নির্দেশনা কেন হলো না? এটি শিক্ষার্থীর মানসিক চাপ, আবেগ, সামাজিক সম্পর্ক বা ব্যক্তিগত সমস্যা নিয়ে কাজ করে। অন্যদিকে বৃত্তিমূলক নির্দেশনা কি? বৃত্তিমূলক নির্দেশনা এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা বা কর্মজীবন সম্পর্কিত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যদিও বিষয় নির্বাচন ভবিষ্যৎ পেশার সাথে সম্পর্কিত, তবে সরাসরি পড়াশোনার বিষয় নির্বাচন করা শিক্ষাগত নির্দেশনার মধ্যে পড়ে। স্বাস্থ্য নির্দেশনা কি? এটি ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করে। পরবর্তী প্রশ্ন, পেশাগত জীবনে সাফল্য অর্জনের জন্য কোনো ব্যক্তিকে তার রুচি, প্রবণতা ও পেশা সম্পর্কিত তথ্য প্রদান করা কোন ধরনের নির্দেশনার অংশ? শিক্ষাগত নির্দেশনা, ব্যক্তিগত নির্দেশনা, বৃত্তিমূলক নির্দেশনা, সামাজিক নির্দেশনা? এর সঠিক উত্তর হলো বৃত্তিমূলক নির্দেশনা, কারণ বৃত্তি নির্বাচনে হেল্প করছে। একটু আগে আমি বললাম শিক্ষাগত নির্দেশনা কি, ব্যক্তিগত নির্দেশনা কি। আর অন্যদিকে সামাজিক নির্দেশনা কি? এটি ব্যক্তিকে সমাজের একজন কার্যকর সদস্য হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখে নিই। একজন শিক্ষার্থীর মানসিক চাপ, উদ্বেগ বা সামাজিক সম্পর্কিত সমস্যা সমাধানে যে নির্দেশনা দেওয়া হয় তাকে কি বলে? বৃত্তিমূলক নির্দেশনা, ব্যক্তিগত নির্দেশনা, সামাজিক নির্দেশনা, শিক্ষাগত নির্দেশনা? কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ব্যক্তিগত নির্দেশনা। ব্যক্তিগত নির্দেশনা মূলত ব্যক্তির আবেগিক, সামাজিক এবং ব্যক্তিগত সমস্যাগুলোর উপর আলোকপাত করে। এটি শিক্ষার্থীর আত্মবিশ্বাস, আবেগ নিয়ন্ত্রণ, সামাজিক সঙ্গতি বিধান এবং ব্যক্তিগত বিকাশে সহায়তা করে। মানসিক চাপ, উদ্বেগ এবং সামাজিক সম্পর্ক এই ধরনের নির্দেশনার অন্তর্ভুক্ত। আচ্ছা, অনেকে মনে করেছো সামাজিক নির্দেশনা হলো না কেন? তার উত্তর এখানে দেখো। এটি ব্যক্তিকে সমাজের নিয়মকানুন এবং সমাজের একজন কার্যকর সদস্য হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। এটি ব্যক্তিগত নির্দেশনার একটি উপশাখা মাত্র। তাই এখানে ব্যক্তিগত নির্দেশনাই হবে, যেহেতু শুধু সামাজিক সমস্যা সমাধান বা সামাজিক উন্নত মানুষ রূপে প্রতিস্থাপন করা কথা এখানে ছিল না, এখানে মানসিক চাপ, উদ্বেগের কথাও ছিল। তাই এটা ব্যক্তিগত নির্দেশনার অংশ। পরবর্তী প্রশ্ন, দলগত নির্দেশনার একটি উদাহরণ কোনটি? একজন ছাত্রের ব্যক্তিগত সমস্যা নিয়ে আলোচনা, একজন ছাত্রের আচরণগত ত্রুটি নিয়ে আলোচনা, শিক্ষার্থীদের একটি দল নিয়ে কেরিয়ার মেলা আয়োজন, একজন ছাত্রের পরীক্ষার ফলাফলের বিশ্লেষণ। খুব সোজা, দলগত নির্দেশনা যেহেতু দল নিয়েই হবে, তাই সঠিক উত্তর শিক্ষার্থীদের একটি দল নিয়ে কেরিয়ার মেলা আয়োজন। এটা সবাই বুঝতে পেরেছো। ভাবছো কোশ্চেনটা তো খুব সোজা, বা কিছু কোশ্চেন তো খুব সোজা। হ্যাঁ, কিছু কোশ্চেন সোজা আছে, কিছু কোশ্চেন মডারেট আছে, কিছু কোশ্চেন একটু ডিফিকাল্ট ঘুরিয়ে করাও আছে। তো বেশিরভাগ কোশ্চেন সোজা হওয়ার কারণ তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তোমরা যাতে বিষয়টা বুঝতে পারো আর যে ধরনেরই কোশ্চেন আসুক সেটা যাতে করতে পারো, সেই জন্যই কিন্তু এই সমস্ত ধারণাগুলো দিয়ে দেওয়া হচ্ছে তোমাদের, যাতে তোমরা বিচ্যুত না হও, তোমরা পরীক্ষার হলে ঘাবড়ে না যাও। হ্যাঁ, এই ধারণাটাই সঠিক, এটাই হবে। পরীক্ষার হলে সহজ সহজ অপশান থাকলেও আমরা কনফিউজড হই। এখানে যতটা সহজে বলছো, পরীক্ষার হলে আমরা একবার চিন্তা করি ভুল হয়ে যাবে না তো, ভুল হলে কিন্তু মার্কস কাটা যাবে। এখানে ভুল হলে মার্কস কাটা যাবে না, তাই তোমাদের অত ভয় নেই। কিন্তু ভয় না করে তোমরা যাতে কনফিডেন্টলি দিতে পারো, তার জন্য পুরো ভিডিওটা দেখো এবং সমস্ত কোশ্চেন অ্যান্সার সিরিজগুলো দেখতে থাকো। পরবর্তী প্রশ্ন হলো, নির্দেশনার কোন প্রকারভেদটি ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে সাহায্য করে? পেশাগত নির্দেশনা, নাকি শিক্ষাগত নির্দেশনা, নাকি স্বাস্থ্য নির্দেশনা, নাকি ব্যক্তিগত নির্দেশনা? কোনটা ঠিক? সঠিক উত্তর হলো স্বাস্থ্য নির্দেশনা। স্বাস্থ্য নির্দেশনা হলো এমন প্রক্রিয়া যা একজন ব্যক্তিকে তার শারীরিক, মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করে, যেমন সঠিক খাদ্যাভ্যাস, শরীরচর্চা, স্বাস্থ্যবিধি এবং মানসিক চাপ মোকাবেলা করার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া। বাকি পেশাগত নির্দেশনা, শিক্ষাগত নির্দেশনা, ব্যক্তিগত নির্দেশনা এগুলো আগেই বলা হয়েছে। এখানে দেখো, প্রত্যেকটা নির্দেশনা থেকে কোশ্চেন দিয়ে দিয়ে তোমাদের প্রত্যেকটা নির্দেশনার মধ্যে কি সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে সেটা
কিন্তু বোঝা যাচ্ছে, সেটা বোঝার চেষ্টা করো। সমস্ত নির্দেশনা কখনো কখনো একই রকম তোমাদের মনে হতে পারে, কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে, বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু যেই ধরনের নির্দেশনা থেকেই প্রশ্ন আসুক তোমরা কিন্তু পারবে। পরবর্তী প্রশ্ন, অনির্দেশনামূলক পরামর্শদান পদ্ধতির প্রবক্তাকে? C.H. প্যাটারসন, কার্ল রজার্স, ফ্রয়েড, W.H. রবিনসন। ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে সমস্ত কিছু ডিটেলসে বলতে গিয়ে, কিন্তু শেষ পর্যন্ত দেখলে আমি শিওর তোমরা উপকৃত হবে, তোমাদের এই সময় নষ্ট হবে না, তাই শেষ পর্যন্ত দেখো, এটুকুই অনুরোধ। এর উত্তর দেখে নিই আমরা। এর সঠিক উত্তর হলো কার্ল রজার্স। কার্ল রজার্স ক্লায়েন্ট কেন্দ্রিক বা অনির্দেশনামূলক পরামর্শদান পদ্ধতির প্রবক্তা। এই পদ্ধতিতে পরামর্শদাতা ক্লায়েন্টের সরাসরি কোনো উপদেশ দেন না, বরং একটি সহানুভূতিশীল এবং নিরপেক্ষ পরিবেশ তৈরি করেন, যেখানে ক্লায়েন্ট নিজেই তার সমস্যার সমাধান খুঁজে বের করতে পারে। C.H. প্যাটারসনও ক্লায়েন্ট কেন্দ্রিক পদ্ধতির একজন সমর্থক, তবে প্রবক্তা হলেন কার্ল রজার্স। ফ্রয়েড মনোবিশ্লেষণ পদ্ধতির প্রবক্তা এবং W.H. রবিনসন এই ক্ষেত্রে পরিচিত নন। তো তোমরা এখানে এই প্রশ্নের উত্তরের সাথে সাথে কি জানলে? C.H. প্যাটারসন কোন ধরনের নির্দেশনাকে সমর্থন করেন, ফ্রয়েড কোন ধরনের নির্দেশনাকে সমর্থন করেন। তো একটা প্রশ্ন থেকে শুধুমাত্র তোমরা একটা প্রশ্ন শিখছো না, সেই রিলেটেড আর যা যা প্রশ্ন আসতে পারে সেগুলোও কিন্তু তোমাদের জানা হচ্ছে। তাই পরীক্ষায় যা প্রশ্ন দিক আশা করি তোমরা পারবে, তোমরা যদি পুরো সিরিজটা দেখো। পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীর দৈনন্দিন সমস্যা যেমন সময় ব্যবস্থাপনা, পড়াশোনার কৌশল, পরীক্ষার ভীতি ইত্যাদি মোকাবিলা কোন ধরনের নির্দেশনার প্রয়োজন? বৃত্তিমূলক নির্দেশনা, শিক্ষাগত নির্দেশনা, ব্যক্তিগত নির্দেশনা, সামাজিক নির্দেশনা। দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো শিক্ষাগত নির্দেশনা। সময় ব্যবস্থাপনা, পড়াশোনার কৌশল এবং পরীক্ষার ভীতি এই সবই সরাসরি শিক্ষার্থীর শিক্ষা জীবনের সাথে সম্পর্কিত সমস্যা, তাই এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য শিক্ষাগত নির্দেশনার প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, নির্দেশনার প্রক্রিয়াটি সাধারণত কেমন হয়? একতরফা, দ্বিমুখী, বহুমুখী, ত্রিমুখী। কেমন হয় নির্দেশনার প্রক্রিয়াটি? এতক্ষণ আমরা নির্দেশনা বলছি, সেই প্রক্রিয়াটি আসলে কেমন হয়? সেই প্রক্রিয়াটি আসলে বহুমুখী প্রক্রিয়া। নির্দেশনা প্রক্রিয়াটি কেবল পরামর্শদাতা ও ক্লায়েন্টের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সমাজ এবং অন্যান্য শিক্ষাবিদরা সম্মিলিতভাবে জড়িত থাকে। এর ফলে এটি একটি বহুমুখী এবং সহযোগিতামূলক প্রক্রিয়া হয়ে ওঠে। দেখে নিই পরবর্তী প্রশ্ন, সংরক্ষণমূলক নির্দেশনা বা প্রিভেন্টিভ গাইডেন্স বলতে কি বোঝায়? কোনো সমস্যা ঘটার পর তার সমাধান করা, সমস্যা ঘটার আগেই তা প্রতিরোধ করা, কেবল দৈহিক স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা, কেবল মানসিক স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো সমস্যা ঘটার আগেই তাকে প্রতিরোধ করার চেষ্টা করা, প্রিভেন্টিভ বলা হচ্ছে, সেই জন্য প্রিভেন্টিভ গাইডেন্স। প্রিভেনশন মানে আগের থেকেই প্রতিরোধ করে দেওয়া। দেখে নিই পরবর্তী প্রশ্ন কি। চিকিৎসামূলক নির্দেশনা বলতে কি বোঝায়? কিউরেটিভ গাইডেন্স বলতে কি বোঝায়? শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করানো, কোনো সমস্যা ঘটার পর তার প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা, শিক্ষার্থীদের পুষ্টি সম্পর্কিত তথ্য দেওয়া, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো কোনো সমস্যা ঘটার পর তার প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা। কিউরেটিভ মানে চিকিৎসামূলক, আগে সমস্যা হবে তারপর তার চিকিৎসা হবে, সেই জন্যই এটাকে বলা হচ্ছে সমস্যা ঘটার পর তার প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের নির্দেশনায় একজন শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য, আবেগ এবং ব্যক্তিত্বের উপর জোর দেওয়া হয়? বৃত্তিমূলক নির্দেশনা, শিক্ষাগত নির্দেশনা, ব্যক্তিগত নির্দেশনা, স্বাস্থ্য নির্দেশনা, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ব্যক্তিগত নির্দেশনা। যেহেতু এই সমস্যাগুলো ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তির ব্যক্তিগত সমস্যা, আর তোমরা আগেই অবগত হয়েছো ব্যক্তিগত নির্দেশনার প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য, আবেগিক বিকাশ, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের বিকাশে সহায়তা করা। এই ধরনের নির্দেশনা শিক্ষার্থীর ভেতরের জগৎকে বুঝতে এবং তার নিজস্ব সমস্যা সমাধানের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বৃত্তিমূলক নির্দেশনা পেশাকেন্দ্রিক, শিক্ষাগত নির্দেশনা পড়াশোনা সম্পর্কিত, স্বাস্থ্য নির্দেশনা স্বাস্থ্য সম্পর্কিত। পরের প্রশ্ন,
পরামর্শদানের কোন ধরনটি পরামর্শদাতা কেন্দ্রিক, যেখানে পরামর্শদাতা সক্রিয় ভূমিকা পালন করে? পরামর্শদাতা কেন্দ্রিক মানে কি? পরীক্ষায় এইখানেই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিতে পারে, বাকিটা আমি বোঝার জন্য দিয়েছি, সেই জন্য তোমাদের হয়তো উত্তরটা বলা অনেক সুবিধা হচ্ছে এখানে, কিন্তু যাতে তোমরা ডিটেলস ইনফরমেশনটা জানতে পারো। উত্তর তোমরা বলো না, সহজ হোক না, কিন্তু তোমাদের যাতে আমি চাইলে এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারতাম, সেক্ষেত্রে অনেকে হয়তো বুঝতে পারতে না, ডিটেলস ইনফরমেশনটা জানা হতো না। পরীক্ষায় যাতে এটা ঘুরিয়ে দিলেও করতে পারো, তাই এখানে একটু সোজাভাবে দেওয়া হয়েছে। এইটা মাথায় থাকলে পরীক্ষায় ঘুরিয়ে দিলেও করতে পারবে। পরামর্শদানের কোন ধরনটি পরামর্শদাতা কেন্দ্রিক, যেখানে পরামর্শদাতা সক্রিয় ভূমিকা পালন করে? নির্দেশনামূলক পরামর্শদান, অনির্দেশনামূলক পরামর্শদান, সমন্বিত পরামর্শদান, দলগত পরামর্শদান। অর্থাৎ ডিরেক্টিভ কাউন্সিলিং, নন ডিরেক্টিভ কাউন্সিলিং, ইগলেকটিভ কাউন্সিলিং, গ্রুপ কাউন্সিলিং, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো নির্দেশনামূলক পরামর্শদান বা ডিরেক্টিভ কাউন্সিলিং। নির্দেশনামূলক পরামর্শদান বা ডিরেক্টিভ কাউন্সিলিংয়ে পরামর্শদাতা সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি সরাসরি সমস্যার বিশ্লেষণ করেন, রোগ নির্ণয় করেন এবং ক্লায়েন্টকে সমাধানের পথ বাতলে দেন। এক্ষেত্রে পরামর্শদাতার ক্ষমতা এবং অভিজ্ঞতা প্রধান ভূমিকা পালন করে। আর অনির্দেশনামূলক পরামর্শদান কি? এটি ক্লায়েন্ট কেন্দ্রিক, যেখানে ক্লায়েন্ট নিজেই সমাধানের পথ খুঁজে বের করে। আর সমন্বিত পরামর্শদান কি? এটি উভয় কৌশলের মিশ্রণ, এটি শুধুমাত্র পরামর্শদাতা কেন্দ্রিক নয়। দলগত পরামর্শদান কি? এটি একটি প্রক্রিয়া, কোনো নির্দিষ্ট ধরন নয়। পরের প্রশ্ন, সমন্বিত পরামর্শদান বা ইগলেকটিভ কাউন্সিলিং কি? কেবল নির্দেশনামূলক কৌশল ব্যবহার করা, কেবল অনির্দেশনামূলক কৌশল ব্যবহার করা, নির্দেশনামূলক ও অনির্দেশনামূলক কৌশলের সমন্বয়, শুধুমাত্র দলগত কৌশল ব্যবহার করা? আগেই বললাম সঠিক উত্তর হবে নির্দেশনামূলক ও অনির্দেশনামূলক কৌশলের সমন্বয়। পরবর্তী প্রশ্ন, নির্দেশনার কোন প্রকারভেদটি শিক্ষার্থীর অবসর সময়কে সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করে? ব্যক্তিগত নির্দেশনা, শিক্ষাগত নির্দেশনা, পেশাগত নির্দেশনা, অবসরকালীন নির্দেশনা, কোনটা ঠিক? যে নির্দেশনা তোমার অবসর সময়টা কিভাবে কাটাবে সেই বিষয়কে গাইড করে, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো অবসরকালীন নির্দেশনা, অর্থাৎ যেটা তোমাকে অবসরকালীন সময় সম্পর্কে ধারণা দেবে। অবসরকালীন নির্দেশনা শিক্ষার্থীদের শখ, আগ্রহ এবং সৃজনশীলতার বিকাশে সাহায্য করে, যা তাদের অবসর সময়কে সঠিকভাবে কাজে লাগাতে উৎসাহিত করে। এর ফলে তাদের সামগ্রিক ব্যক্তিত্ব বিকাশ ঘটে এবং মানসিক চাপ কমে। ব্যক্তিগত নির্দেশনা, এটি মানসিক ও আবেগিক সমস্যা সম্পর্কিত। শিক্ষাগত নির্দেশনা, এটি সরাসরি পড়াশোনার বিষয় সম্পর্কিত। পেশাগত নির্দেশনা, এটি কর্মজীবন সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন দেখে নিই। শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সামাজিক সম্পর্ক গড়ে তুলতে এবং সামাজিক নিয়মকানুন বুঝতে সাহায্য করা হয় কোন নির্দেশনার মাধ্যমে? সামাজিক নির্দেশনা, ব্যক্তিগত নির্দেশনা, শিক্ষাগত নির্দেশনা, বৃত্তিমূলক নির্দেশনা। সঠিক উত্তর হলো সামাজিক নির্দেশনা। সামাজিক নির্দেশনার প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে সমাজের একজন কার্যকর এবং দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে উঠতে সাহায্য করা। এতে সমাজের নিয়মকানুন, মূল্যবোধ এবং অন্যদের সাথে ইতিবাচক সম্পর্ক তৈরি করার কৌশল সম্পর্কে শেখানো হয়। তোমরা ভাবছো শুধু টাইপস নিয়ে স্যার কোশ্চেন দিয়ে যাচ্ছে, ধীরে ধীরে সব আসছে, দেখতে থাকো। পরের প্রশ্ন, শিক্ষার্থীর সামগ্রিক তথ্য যেমন শিক্ষাগত ইতিহাস, পারিবারিক পটভূমি, আগ্রহ ইত্যাদি সংগ্রহের জন্য কোন উপকরণটি ব্যবহৃত হয়? কিউমুলেটিভ রেকর্ড কার্ড, রেটিং স্কেল, সাক্ষাৎকার, কেস স্টাডি, কোনটা ঠিক? সামগ্রিক তথ্য সংগ্রহের জন্য কোন উপকরণটি ব্যবহার হয়? সঠিক উত্তর হলো কিউমুলেটিভ রেকর্ড কার্ড। কিউমুলেটিভ রেকর্ড কার্ড হলো একটি দীর্ঘমেয়াদী নথি, যেখানে একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনের বিভিন্ন পর্যায়ের তথ্য যেমন শিক্ষাগত ইতিহাস, শারীরিক স্বাস্থ্য, আগ্রহ, পারিবারিক পটভূমি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা হয়। এটি শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের একটি সম্পূর্ণ চিত্র দেয়। রেটিং স্কেল কি? এটি কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের মাত্রা পরিমাপ করে। সাক্ষাৎকার, এটি একটি নির্দিষ্ট সময়ে তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটি একটি স্থায়ী নথি নয়। কেস স্টাডি কি? এটি কোনো নির্দিষ্ট সমস্যা গভীর এবং বিস্তারিতভাবে বোঝার জন্য ব্যবহৃত হয়, যা দীর্ঘমেয়াদী তথ্য সংগ্রহের জন্য উপযুক্ত নয়।
পরের প্রশ্ন, নির্দেশনার কোন কৌশলের মাধ্যমে একজন পরামর্শদাতা ক্লায়েন্টের সাথে মুখোমুখি কথোপকথনের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন? পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, প্রশ্নোত্তর, কিউমুলেটিভ রেকর্ড কার্ড, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো সাক্ষাৎকার। সাক্ষাৎকার হলো পরামর্শদানের একটি গুরুত্বপূর্ণ কৌশল, যা পরামর্শদাতা ও ক্লায়েন্টের মধ্যে সরাসরি মুখোমুখি যোগাযোগের সুযোগ করে দেয়। এর মাধ্যমে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তী প্রশ্ন, একটি নির্দিষ্ট সময়ে বা পরিস্থিতিতে একজন শিক্ষার্থীর আচরণ পর্যবেক্ষণ করে যে তথ্য সংগ্রহ করা হয় তাকে কি বলে? একটি নির্দিষ্ট সময়ে বা পরিস্থিতিতে একজন শিক্ষার্থীর আচরণ পর্যবেক্ষণ করে যে তথ্য সংগ্রহ করা হয় তাকে কি বলে? কেস স্টাডি, রেটিং স্কেল, উপাখ্যানমূলক নথি, প্রশ্নোত্তর, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো উপাখ্যানমূলক নথি, অ্যানেকডোটাল রেকর্ড। উপাখ্যানমূলক নথি বা অ্যানেকডোটাল রেকর্ড হলো শিক্ষার্থীর নির্দিষ্ট আচরণ, ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ যা শিক্ষকরা বা পরামর্শদাতারা লিখে রাখেন। এটি কোনো নির্দিষ্ট মুহূর্তে একজন শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ বা অস্বাভাবিক আচরণ তুলে ধরে। পরবর্তী প্রশ্ন, নির্দেশনার একটি আদর্শ কৌশল কোনটি যার মাধ্যমে একজন ব্যক্তি নিজের জীবনের ঘটনাগুলো লিপিবদ্ধ করে? প্রশ্নোত্তর, পর্যবেক্ষণ, আত্মজীবনী, রেটিং স্কেল, কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো আত্মজীবনী। আত্মজীবনী হলো এমন একটি কৌশল যেখানে শিক্ষার্থী তার নিজের জীবনের অভিজ্ঞতা, চিন্তা এবং অনুভূতি লিখে প্রকাশ করে। এর মাধ্যমে পরামর্শদাতা শিক্ষার্থীর অভ্যন্তরীণ জগৎ সম্পর্কে গভীর ধারণা পান। পরবর্তী প্রশ্ন, নির্দেশনার জন্য ব্যবহৃত অপরীক্ষামূলক কৌশল কোনটি? বুদ্ধিমত্তা অভিক্ষা, ব্যক্তিত্বের অভিক্ষা, আগ্রহের অভিক্ষা, পর্যবেক্ষণ, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো পর্যবেক্ষণ। অপরীক্ষামূলক কৌশল হলো সেগুলি যা কোনো পরীক্ষা বা অভিক্ষার মাধ্যমে নয়, বরং সরাসরি তথ্য সংগ্রহের মাধ্যমে কাজ করে। পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, কেস স্টাডি, কিউমুলেটিভ রেকর্ড কার্ড ইত্যাদি হলো এই ধরনের কৌশল যেখানে আমরা সরাসরি তথ্য সংগ্রহ করি। পরের প্রশ্ন, কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত সমস্যা গভীর এবং বিস্তারিতভাবে বোঝার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে কার্যকর? প্রশ্নোত্তর, পর্যবেক্ষণ, কেস স্টাডি, রেটিং স্কেল। সঠিক উত্তর হলো কেস স্টাডি। কেস স্টাডি হলো একটি ব্যাপক পদ্ধতি যেখানে কোনো একটি নির্দিষ্ট সমস্যা বা ব্যক্তির সম্পর্কে সমস্ত সম্ভাব্য তথ্য সংগ্রহ করে তার গভীর বিশ্লেষণ করা হয়। এটি কোনো সমস্যার মূল কারণ খুঁজে বের করার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীদের মধ্যে কে কাকে বেশি পছন্দ করে বা কে দলের নেতা হতে চায়? এই ধরনের সামাজিক সম্পর্ক বোঝার জন্য কোন কৌশলটি ব্যবহৃত হয়? খুবই দারুণ প্রশ্ন এটা। কে কাকে বেশি পছন্দ করে, কে কাকে ভালোবাসে, কাকে সবাই মানে, কে নেতা হতে পারবে, এগুলো বোঝার জন্য কি ধরনের পদ্ধতি ব্যবহার করে তথ্য সংগ্রহ করতে হয়? রেটিং স্কেল, সমাজমিতি, সাক্ষাৎকার, কিউমুলেটিভ রেকর্ড কার্ড। সঠিক উত্তর হলো সমাজমিতি। সমাজমিতি হলো এমন একটি কৌশল যার মাধ্যমে একটি দলের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, পছন্দ, অপছন্দ, বন্ধুত্ব এবং নেতৃত্বের ভূমিকা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এর মাধ্যমে দলের সামাজিক কাঠামো বোঝা যায়। এখানে কিন্তু আমি তথ্য সংগ্রহের যে টুলস বা টেকনিক্সগুলো রয়েছে তার সবকটা সম্পর্কে কিন্তু আমি তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি। তাই এটা থিওরিটিক্যাল কাম প্রশ্ন উত্তর সেশন হয়ে যাচ্ছে, তোমাদের সবকিছুটাই কিন্তু জানা হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, নির্দেশনার জন্য ব্যবহৃত পরীক্ষামূলক কৌশল কোনটি? রেটিং স্কেল, উপাখ্যানমূলক নথি, আগ্রহের অভিক্ষা, সাক্ষাৎকার। সঠিক উত্তর হলো আগ্রহের অভিক্ষা। পরীক্ষামূলক কৌশল হলো সেই সব কৌশল যা কোনো অভিক্ষার মাধ্যমে পরিমাপযোগ্য বা সংখ্যাগত তথ্য প্রদান করে। আগ্রহের অভিক্ষা, বুদ্ধিমত্তা অভিক্ষা, ব্যক্তিত্বের অভিক্ষা ইত্যাদি হলো পরীক্ষামূলক কৌশল। পরবর্তী প্রশ্ন, কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের মাত্রা পরিমাপ করার জন্য কোন কৌশলটি ব্যবহার করা হয়? কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের মাত্রা যেমন আগ্রহ, আত্মবিশ্বাস, এই সমস্ত কিছু পরিমাপ করার জন্য কোন কৌশলটি ব্যবহৃত হয়? প্রশ্নোত্তর, পর্যবেক্ষণ, রেটিং স্কেল না উপাখ্যানমূলক নথি, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো রেটিং স্কেল। রেটিং স্কেল হলো এমন একটি উপকরণ যেখানে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য বা গুণকে নির্দিষ্ট মাত্রার ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এর মাধ্যমে পরিমাপ করা হয় যে একটি বৈশিষ্ট্য কতটা পরিমাণে উপস্থিত আছে।
পরবর্তী প্রশ্ন, নির্দেশনার জন্য ব্যবহৃত সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিস্তারিত তথ্য সংগ্রহের পদ্ধতি কোনটি? সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিস্তারিত তথ্য সংগ্রহের পদ্ধতি কোনটি? সাক্ষাৎকার, রেটিং স্কেল, কেস স্টাডি নাকি সমাজমিতি? সঠিক উত্তর হলো কেস স্টাডি। কেস স্টাডি পদ্ধতিতে কোনো ব্যক্তির জীবনের অতীত ও বর্তমান সব তথ্য গভীরভাবে বিশ্লেষণ করা হয়। এটি সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, নথি বিশ্লেষণ ইত্যাদি একাধিক পদ্ধতি ব্যবহার করা হয়। তাই এটি যে কোনো ব্যক্তির সমস্যা বোঝার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিস্তারিত কৌশল। পরের প্রশ্ন, ডিরেক্ট কাউন্সিলিং এর অন্য নাম কি? ক্লায়েন্ট কেন্দ্রিক পরামর্শদান, পরামর্শদাতা কেন্দ্রিক পরামর্শদান, অনির্দেশনামূলক পরামর্শদান, শিক্ষক কেন্দ্রিক পরামর্শদান। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো পরামর্শদাতা কেন্দ্রিক পরামর্শদান। ডিরেক্ট কাউন্সিলিং এর পরামর্শদাতা সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি সমস্যার বিশ্লেষণ করেন এবং ক্লায়েন্টকে সমাধানের পথ বাতলে দেন, তাই এটি পরামর্শদাতা কেন্দ্রিক নামেই পরিচিত। পরের প্রশ্ন, নন ডিরেক্টিভ কাউন্সিলিং এর প্রধান বৈশিষ্ট্য কি? দ্রুত সমাধান দেওয়া, ক্লায়েন্টের আবেগ ও অনুভূতির প্রতি সহানুভূতি দেখানো, ক্লায়েন্টকে সরাসরি উপদেশ দেওয়া, ক্লায়েন্টকে দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছতে চাপ দেওয়া। কোনটা ঠিক? ক্লায়েন্টের আবেগ ও অনুভূতির প্রতি সহানুভূতি দেখানো। নন ডিরেক্টিভ কাউন্সিলিং, যা ক্লায়েন্ট কেন্দ্রিক নামেও পরিচিত, এর প্রধান বৈশিষ্ট্য হলো পরামর্শদাতা ক্লায়েন্টের আবেগ ও অনুভূতির প্রতি সহানুভূতিশীল মনোভাব নিয়ে তার কথা শোনেন এবং ক্লায়েন্টকে নিজেকে প্রকাশ করার সুযোগ দেন। এতে ক্লায়েন্ট নিজেই তার সমস্যার মূল কারণ বুঝতে পারে। পরের প্রশ্ন, একটি ভালো প্রশ্নমালা তৈরির মূল উদ্দেশ্য কি? একটি ভালো কোশ্চেনিয়ার তৈরির মূল উদ্দেশ্য কি? শুধুমাত্র হ্যাঁ না উত্তর পাওয়া, অল্প সময়ে অনেক তথ্য সংগ্রহ করা, ক্লায়েন্টের ব্যক্তিগত সমস্যার সমাধান করা, কোনো নির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞান অর্জন করা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো অল্প সময়ে অনেক তথ্য সংগ্রহ করা। প্রশ্নমালা হলো এমন একটি কৌশল যা অল্প সময়ে বহু মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য কার্যকর। এটি একটি নির্দিষ্ট বিষয়ে বড় আকারের ডেটা সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, একটি শিক্ষার্থীর অতীত ইতিহাস, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য কোন টুলটি ব্যবহার করা হয়? আগ্রহের অভিজ্ঞতা, কিউমুলেটিভ রেকর্ড কার্ড, কেস স্টাডি, সবগুলোই। সঠিক উত্তর হলো সবগুলোই। কোনো শিক্ষার্থীর অতীত ইতিহাস, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে এই তিনটি কৌশলই গুরুত্বপূর্ণ। আগ্রহের অভিজ্ঞতার মাধ্যমে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা পাওয়া যায়, কিউমুলেটিভ রেকর্ড কার্ড থেকে তার অতীত ইতিহাস জানা যায়, কেস স্টাডি তার বর্তমান পরিস্থিতির গভীর বিশ্লেষণ করে। সুতরাং সবগুলোই ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, কোন পদ্ধতিটি কোনো নির্দিষ্ট দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও প্রভাবের কাঠামো বুঝতে সাহায্য করে? রেটিং স্কেল, সমাজমিতি, কেস স্টাডি, সাক্ষাৎকার। সঠিক উত্তর হলো সমাজমিতি। সমাজমিতি হলো এমন একটি কৌশল যার মাধ্যমে একটি দলের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, যেমন কে কাকে পছন্দ করে, কে নেতা বা কে বিচ্ছিন্ন, তা বিশ্লেষণ করা যায়। অর্থাৎ যেখানে সম্পর্কের বিষয় আসবে সেটাই কিন্তু সোশিওমেট্রি বা সমাজমিতি কৌশল। এটি একটি দলের সামাজিক কাঠামো বুঝতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে নির্দেশনার প্রধান গুরুত্ব কি? শিক্ষার্থীর পাঠ্যক্রম পরিবর্তন করা, শিক্ষার্থীর সুষম ও সর্বাঙ্গীন বিকাশ ঘটানো, কেবল দুর্বল শিক্ষার্থীদের সহায়তা করা, শিক্ষকের কাজের চাপ কমানো। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো শিক্ষার্থীর সুষম ও সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। নির্দেশনার একটি প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীর শারীরিক, মানসিক, সামাজিক, আবেগিক এবং নৈতিক সব ধরনের বিকাশ নিশ্চিত করা। এর মাধ্যমে শিক্ষার্থীর ব্যক্তিত্বের সুষম বিকাশ ঘটে। শিক্ষার্থীর পাঠ্যক্রম পরিবর্তন করা কেন ঠিক হবে না? এটি নির্দেশনার একটি ছোট অংশ হতে পারে, কিন্তু প্রধান গুরুত্ব নয়। কেবল দুর্বল শিক্ষার্থীদের সহায়তা দান কেন হবে না? নির্দেশনা সব ধরনের শিক্ষার্থীর জন্য, শুধু দুর্বলদের জন্য নয়। শিক্ষকের কাজের চাপ কমানো কেন হবে না? এটি একটি পরোক্ষ সুবিধা হতে পারে, কিন্তু নির্দেশনার মূল উদ্দেশ্য এটি না। পরবর্তী প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে নির্দেশনার প্রয়োজন কেন? শিক্ষার্থীদের মধ্যেকার ব্যক্তিগত পার্থক্য বোঝার জন্য, শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখার জন্য, পরীক্ষার ফলাফল ভালো করার জন্য, ওপরের সবগুলোই। কোনটা ঠিক?
সঠিক উত্তর দেখে নিই আমরা। সঠিক উত্তর হলো শিক্ষার্থীদের মধ্যেকার ব্যক্তিগত পার্থক্য বোঝার জন্য। নির্দেশনা শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্যকে গুরুত্ব দেয় এবং প্রত্যেককে তার নিজস্ব ক্ষমতা, আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী সহায়তা করে। এই নীতি নির্দেশনার ভিত্তি। পরবর্তী প্রশ্ন, নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীরা কি শিখতে পারে? আত্মসচেতনতা, আত্মনির্দেশনা, সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, উপরের সবগুলি। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো উপরের সবগুলি। নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেকে বুঝতে শেখে, নিজেদের পছন্দ অনুযায়ী কাজ করার ক্ষমতা অর্জন করে এবং তাদের জীবনে আসা বিভিন্ন সমস্যার সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। এই তিনটি নির্দেশনার অপরিহার্য লক্ষ্য। পরবর্তী প্রশ্ন, বর্তমান যুগে শিক্ষাক্ষেত্রে নির্দেশনা ও পরামর্শদানের গুরুত্ব বৃদ্ধির প্রধান কারণ কি? সমাজের জটিলতা বৃদ্ধি, শিক্ষার বহুমুখিতা, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার চাপ, ওপরের সবগুলি। সঠিক উত্তর হলো ওপরের সবগুলি। বর্তমান যুগে দ্রুত পরিবর্তনশীল সমাজ, নানা ধরনের শিক্ষাগত এবং পেশাগত বিকল্প এবং শিক্ষার্থীদের উপর একাডেমিক চাপ ও প্রতিযোগিতার কারণে নির্দেশনা ও পরামর্শদানের প্রয়োজনীয়তা অনেক বেড়েছে। এই সব কারণেই শিক্ষার্থীকে বিভ্রান্ত করতে পারে, তাই তাদের সঠিক পথ দেখানোর জন্য নির্দেশনার গুরুত্ব অপরিসীম। একজন ভালো পরামর্শদাতার প্রধান গুণ কি হওয়া উচিত? কেবল উপদেশ দেওয়া, ক্লায়েন্টের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তার কথা শোনা, ক্লায়েন্টের থেকে বেশি জ্ঞানী হওয়া, ক্লায়েন্টকে দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছানো। সঠিক উত্তর হচ্ছে ক্লায়েন্টের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তার কথা শোনা। একজন ভালো পরামর্শদাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো সহানুভূতি। তাকে অবশ্যই ক্লায়েন্টের সমস্যাটি তার দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে এবং তাকে কথা বলার জন্য একটি নিরাপদ ও নিরপেক্ষ পরিবেশ দিতে হবে। সক্রিয়ভাবে তার কথা শোনা এবং তার প্রতি সহানুভূতি দেখানো এই প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ। তো যারা কাউন্সিলর হতে চাও তারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কাউন্সিলর হওয়া মানে শুধুমাত্র, আসলে এই আলোচনা করতে করতে আমার গলায় একটু কখনো কখনো সমস্যা হচ্ছে, কাশি হচ্ছে, তাই হয়তো মাঝে মধ্যে ভয়েসের ওঠানামা হচ্ছে বা ধীরে ধীরে বলছি বা আটকে যাচ্ছে, ক্লাস দীর্ঘায়িত হচ্ছে এবং এই সমস্ত এক্সপ্লেনেশনগুলো দিতে গিয়েও ক্লাস দীর্ঘায়িত হচ্ছে, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এই এক্সপ্লেনেশনগুলো দেওয়া অত্যন্ত জরুরি। একটু যদি তোমরা ধৈর্য রাখো এবং শোনো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় খুব ভালো উত্তর করতে পারবে নিঃসন্দেহে। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হলো, শিক্ষকের জন্য নির্দেশনার জ্ঞান থাকা কেন জরুরি? শিক্ষকের বেতন বৃদ্ধির জন্য, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যাগুলো সমাধান করতে, শুধু পরীক্ষায় ভালো ফল করতে, শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে? কেন শিক্ষকের নির্দেশনার জ্ঞান থাকা জরুরি? তোমরা প্রত্যেকেই শিক্ষক হবে, তাই এগুলো দেখছো, তো তোমাদেরও কিন্তু নির্দেশনার জ্ঞান থাকতে হবে। আর এখান থেকে তোমরা নির্দেশনার জ্ঞানটাও কিন্তু পাচ্ছ এক্সপ্লেনেশনগুলো ভালো করে দেখলে। তো কেন নির্দেশনার জ্ঞান থাকা জরুরি? তার কারণ শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যাগুলো সমাধান করতে পারবে। তাহলে শিক্ষকরা শিক্ষার্থীদের সব থেকে কাছাকাছি থাকেন, তাই নির্দেশনার জ্ঞান থাকলে তিনি শিক্ষার্থীদের একাডেমিক এবং ব্যক্তিগত উভয় ধরনের সমস্যা বুঝতে এবং সেই অনুযায়ী তাদের সাহায্য করতে পারেন। এর মাধ্যমে তারা একজন পরামর্শদাতার ভূমিকা পালন করেন। পরবর্তী প্রশ্ন, নির্দেশনার মাধ্যমে একজন শিক্ষার্থী তার পরিবেশের সাথে ড্যাশ করতে শেখে, প্রতিযোগিতা করতে শেখে, সঙ্গতি বিধান করতে শেখে, সমালোচনা করতে শেখে নাকি পরিবর্তন করতে শেখে? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো সঙ্গতি বিধান করতে শেখে, অ্যাডজাস্টমেন্ট শেখে। নির্দেশনার একটি প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীকে তার পারিবারিক, সামাজিক ও শিক্ষাগত পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করা। যখন একজন শিক্ষার্থী তার পরিবেশের সাথে সঙ্গতি বিধান করতে পারে তখন তার মানসিক স্বাস্থ্য ভালো থাকে। পরবর্তী প্রশ্ন, পরামর্শদানের প্রধান উদ্দেশ্য কি? শিক্ষার্থীর আচরণগত পরিবর্তন আনা, শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট চাকরি পেতে সাহায্য করা, শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট বিষয় নির্বাচন করতে সাহায্য করা, ওপরের কোনোটিই নয়। পরামর্শদানের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীর আচরণগত পরিবর্তন আনা। পরামর্শদানের মাধ্যমে শিক্ষার্থীর সমস্যা সমাধানের জন্য তার চিন্তা, অনুভূতি এবং আচরণে ইতিবাচক পরিবর্তন আনা হয়। এটি শিক্ষার্থীর সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায় এবং তাকে আরও ভালো জীবনযাপনের দিকে পরিচালিত করে।
পরবর্তী প্রশ্ন, পরামর্শদান প্রক্রিয়াটি মূলত কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? পরামর্শদাতা ও ক্লায়েন্টের মধ্যেকার সম্পর্ক, পরামর্শদাতার ক্ষমতা, ক্লায়েন্টের অর্থ প্রদানের ক্ষমতা, ওপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হলো পরামর্শদাতা ও ক্লায়েন্টের মধ্যেকার সম্পর্ক। একটি সফল পরামর্শদানের জন্য পরামর্শদাতা ও ক্লায়েন্টের মধ্যে একটি বিশ্বাস, সম্মান এবং শ্রদ্ধার সম্পর্ক তৈরি হওয়া অপরিহার্য। এই সম্পর্কটিকে থেরাপিউটিক অ্যালায়েন্স বলা হয়। এটি ছাড়া ক্লায়েন্ট নিজেকে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। পরামর্শদাতার ক্ষমতা কেন হবে না? পরামর্শদাতার ক্ষমতা নয়, বরং তার সহানুভূতি, নৈতিকতা এবং দক্ষতা গুরুত্বপূর্ণ। ক্লায়েন্টের অর্থ প্রদানের ক্ষমতা কেন হবে না? এটি পেশাগত ক্ষেত্রে একটি বিষয় হতে পারে, কিন্তু পরামর্শদানের নীতির ভিত্তি নয়। সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন, নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ড্যাশ বৃদ্ধি করা। আত্মবিশ্বাস, স্বমূল্যায়ন, আত্মনিয়ন্ত্রণ, ওপরের সবগুলি। সঠিক উত্তর দেখে নিই, ওপরের সবগুলি। নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীরা নিজের ক্ষমতা ও সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হয়, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। তারা নিজেদের কর্মক্ষমতা মূল্যায়ন করতে শেখে এবং নিজেদের আবেগ ও আচরণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এই সবগুলি নির্দেশনার গুরুত্বপূর্ণ লক্ষ্য। পরের প্রশ্ন, সোশিওমেট্রি পদ্ধতিটি কোন মনোবিজ্ঞানী প্রবর্তন করেন? এতক্ষণ আমরা সোশিওমেট্রি আলোচনা করছিলাম, তো সেটা কোন মনোবিজ্ঞানী প্রবর্তন করেন এই ধারণা বা এই বিষয়টি? জে.এল. মরেল, সি.এইচ. প্যাটারসন, ফ্রয়েড, বি.এফ. স্কিনার। কে প্রবর্তন করেন? এরা প্রবর্তন করেন জে.এল. মরেল। জে.এল. মরেল 1930-এর দশকে এই পদ্ধতিটি প্রবর্তন করেন। কি পদ্ধতি? সোশিওমেট্রি। এটি একটি দলের মধ্যে সামাজিক সম্পর্ক বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। সি.এইচ. প্যাটারসন ক্লায়েন্ট কেন্দ্রিক পরামর্শদানের সাথে জড়িত, ফ্রয়েড মনোবিশ্লেষণ পদ্ধতির প্রবক্তা, বি.এফ. স্কিনার অপারেন্ট কন্ডিশনিং এর প্রবক্তা। পরবর্তী প্রশ্ন, নির্দেশনার ক্ষেত্রে অ্যানেকডোটাল রেকর্ড কেন গুরুত্বপূর্ণ? এটি শিক্ষার্থীর জন্ম তারিখ লিপিবদ্ধ করে, এটি শিক্ষার্থীর ক্লাসের রোল নাম্বার লিপিবদ্ধ করে, এটি শিক্ষার্থীর অস্বাভাবিক বা গুরুত্বপূর্ণ আচরণ সম্পর্কে তথ্য দেয়, এটি শিক্ষার্থীর স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দেয়। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো এটি শিক্ষার্থীর অস্বাভাবিক বা গুরুত্বপূর্ণ আচরণ সম্পর্কে তথ্য দেয়। উপাখ্যানমূলক নথি বা অ্যানেকডোটাল রেকর্ড হলো একটি সংক্ষিপ্ত বিবরণ যা শিক্ষকরা শিক্ষার্থীদের আচরণের একটি নির্দিষ্ট ঘটনা লিপিবদ্ধ করে। এটি শিক্ষার্থীর আচরণের একটি আকস্মিক বা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে, যা পরামর্শদাতার জন্য মূল্যবান হতে পারে। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের নির্দেশনায় একজন শিক্ষার্থীর শিক্ষাগত দুর্বলতা নির্ণয় করার জন্য ডায়াগনস্টিক টেস্ট ব্যবহার করা হয়? বৃত্তিমূলক নির্দেশনা, শিক্ষাগত নির্দেশনা, ব্যক্তিগত নির্দেশনা, সামাজিক নির্দেশনা। কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হলো শিক্ষাগত নির্দেশনা। শিক্ষাগত নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করার জন্য রোগ নির্ণায়ক অভিক্ষা ব্যবহার করা এবং সেই অনুযায়ী প্রতিকারমূলক শিক্ষা দেওয়া। এই অভিক্ষাগুলো শিক্ষার্থীর কোনো বিষয়ে বা ধারণায় ভুল বোঝার কারণ খুঁজে বের করে। পরবর্তী প্রশ্ন, নির্দেশনার কোন পদ্ধতিটি প্রধানত প্রতিরোধমূলক এবং বিকাশোন্মুখ প্রকৃতির হয়? ডেভেলপমেন্টাল এবং প্রিভেন্টিভ হয়। কোন পদ্ধতিটি? পরামর্শদান, ব্যক্তিগত নির্দেশনা, দলগত নির্দেশনা, শিক্ষাগত নির্দেশনা। সঠিক উত্তর হলো দলগত নির্দেশনা। দলগত নির্দেশনা সাধারণত শিক্ষার্থীর একটি নির্দিষ্ট দলের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি করে এবং তাদের সার্বিক বিকাশে সাহায্য করে। এটি কোনো সমস্যা ঘটার আগেই তার কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সহায়তা করে। পরামর্শদান কেন হলো না? এটি সাধারণত যখন কোনো সমস্যা ঘটে তার পরে ব্যবহৃত হয়, সেই জন্য। ব্যক্তিগত নির্দেশনা কেন হলো না? এটি এক একজনের সমস্যা নিয়ে কাজ করে। প্রতিরোধমূলক বা বিকাশোন্মুখ প্রকৃতির হলেও এটি দলগতভাবে হয় না। শিক্ষাগত নির্দেশনা, এটিও এক একজনের বা দলের সমস্যা নিয়ে কাজ করতে পারে, কিন্তু দলগত নির্দেশনার মতো প্রতিরোধমূলক বা বিকাশোন্মুখ প্রকৃতির এটি মূল বৈশিষ্ট্য নয়। আরেকবার আমরা প্রশ্নটা দেখি, কি ছিল? নির্দেশনার কোন পদ্ধতিটি প্রধানত প্রতিরোধমূলক এবং বিকাশোন্মুখ প্রকৃতির হয়? তার উত্তর কিন্তু দলগত নির্দেশনা। পরের প্রশ্ন,
নির্দেশনার কোন নীতিটি নির্দেশ করে যে প্রতিটি মানুষের অনন্য ক্ষমতা ও দুর্বলতা আছে? ব্যক্তিগত পার্থক্যের নীতি, নৈতিকতার নীতি, জীবনের সকল ক্ষেত্রের নীতি, সব মানুষের জন্য নির্দেশনার নীতি। কোনটা ঠিক? আমরা সঠিক উত্তর দেখব। তার আগে তোমাদের বলি, যাদের এই ধরনের আলোচনা প্রয়োজন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের কি চাই, কেমন লাগলো সব কিছুই কমেন্ট করে জানাও। আর বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও, তাদেরকেও এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও। সবাই মিলে একসাথে এগো, একসাথে শ্রম করো, একসাথে চাকরি পাও। এর উত্তর দেখে নিই। এর উত্তর হচ্ছে ব্যক্তিগত পার্থক্যের নীতি। নির্দেশনার একটি মৌলিক নীতি হলো এটি স্বীকার করে যে প্রতিটি ব্যক্তি তার নিজস্ব ক্ষমতা, আগ্রহ এবং ব্যক্তিত্বের দিক থেকে অনন্য এবং তার প্রয়োজন অনুযায়ী তাকে সাহায্য করা উচিত। এই নীতির কারণে নির্দেশনার প্রক্রিয়াটি প্রতিটি ব্যক্তির জন্য আলাদা হয়। নৈতিকতার নীতি কেন হলো না? এটি নির্দেশনার সময় নৈতিকতা বজায় রাখার কথা বলে। জীবনের সকল ক্ষেত্রের নীতিকে এটি নির্দেশনার ব্যক্তি সম্পর্কে বলে, কিন্তু তার মূল ভিত্তি নয়। সব মানুষের জন্য নির্দেশনার নীতিকে এটি নির্দেশনার সর্বজনীনতা সম্পর্কে বলে, কিন্তু তার ভিত্তি ব্যক্তিগত পার্থক্য। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে পরের ক্লাসে।